প্রশ্ন ফাঁসে জড়িত শিক্ষকদের ফায়ারিং স্কোয়াডে দেওয়া উচিত রাষ্ট্রপতি। মুক্তিযোদ্ধা ও ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিনী আর নেই। বিএনপি জামায়াত পাট খাতকে ধ্বংসের ষড়যন্ত্র করেছিল প্রধানমন্ত্রী। বাংলাদেশের উত্থান বিস্ময়কর, ভিয়েতনাম প্রেসিডেন্ট। এবং ডক্টর জাফর ইকবালের উপর হামলার ঘটনায় প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত। দেখছেন এটিএন নিউজ। নিউজ আওয়ারে আপনাদের সাথে আছে আমি রুমিতা ইসলাম। শুনছিলেন 7 রিং সিমেন্ট সংবাদ শিরোনাম। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। সংবাদ শুরু করছি প্রশ্ন ফাঁসে রাষ্ট্রপতির উদ্বেগ নিয়ে। প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত শিক্ষকদের ফায়ারিং স্কোয়াডে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2018 এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। যখন শোনা যায় যে বাপ বা মা গিয়া তার ছেলের নকল সাপ্লাই দেয়, এটা কি করে হয়? এর চেয়ে লজ্জাস্কর জঘন্য কি হইতে পারে? তাহলে এই বাপ আর মা তার ছেলে বা মেয়েকে কি শিখাইতেছে, তারে কি বানাইতেছে, তারে দিয়া ভবিষ্যৎ কি হবে, দেশের কি হবে? পাশাপাশি যে শিক্ষকরা শিখাইব ছেলে মেয়েদেরকে, তারা নিজেরা দুই ছেলে মেয়েদেরকে, তার ছেলে ভালো রেজাল্ট করছে, তার মার্কেট বালা করার জন্য, প্রাইভেট মার্কেট বালা করার জন্য সে যদি প্রশ্ন করে দেয় যে এই প্রশ্ন আইতেছে লেখো, তাহলে রেজাল্ট ভালো হবে, তার মার্কেট বেশি বেশি প্রাইভেট ছাত্র পাইব, এইসব চিন্তা ভাবনা থেকে তারা এগুলি করতেছে। তাহলে তারা এই দেশ জাতিকে কি দিচ্ছে? অনেক কথা কইলে তো খারাপ কথা, কিন্তু এই আসল দেশের জাতির স্বার্থে তাদেরকে তো মানে কি, দে শুড গো টু ফায়ারিং স্কোয়াড। এটা তো খুব খারাপ হতো, কিন্তু ফায়ারিং স্কোয়াডে দেওয়া উচিত। আমরা তো লেখাপড়া করছি, আমরা বাপ না তো খবর রাখছি, স্কুলে গেছি, এমনকি মাসখানেক পরে খবর লইছে ঠিক মতো জানি, আর ওখানে মানে ছেলে মেয়ের পিছনে ফাঁসা পিছনে লাগিয়ে তাই, এটা লাগিয়ে তাহেন ভালো কথা, কোনো অসুবিধা নাই, কিন্তু এই আকামটা করেন কেন? তারে ভালো জিনিস শিখান। আর ফার্স্ট সেকেন্ড হলে কিও, আমি তো এখন খুব খারাপ ছাত্র আসলাম, আর আমার মতো খারাপ ছাত্র যদি বাংলাদেশের রাষ্ট্রপতি হইতে পারে, তাহলে অত ভালো ছাত্র হওয়ার দরকারটা কি? এই যে এখন কি ওই যে টিক মার্ক দিয়া দেয়, হ্যাঁ না উত্তর, ইট শুড বি স্টপড। এবং এখানে এমন সিস্টেম করা দরকার যে প্রশ্ন আগে জানাই দিব যে এই প্রশ্ন আইব, এরপর তুমি লেখো। যদি একটা সিলেবাসের মধ্যে যদি 25টা প্রশ্ন থাকে কভারিং দি এন্টায়ার সিলেবাস, তাহলে এটা যদি জানাই তো এই 25টা থেকে কোনটাই বইটি করতে না, তাহলে এই 25টা প্রশ্নের উত্তর যদি কোনো ছেলে মেয়ে শিখতে পারে, তাহলে তো হ্যাঁ পাস করাই দরকার। এই যে খারাপ করছে, অনেক সময় পরীক্ষা ফেল করছে, তবু নকল করলে এটা মনে হয় যদি নকল করি আর এই যে ধরা পড়ে যায় তো মনে হয় যে আত্মহত্যা করতে হবে। মানুষের সামনে মুখ দেখাবো কেমনে? ভালো ছাত্র পাশে বসছে, প্রশ্ন বুঝতেছি না, জিজ্ঞাসা করে মনে করছে, তার কাছে জিজ্ঞাসা করলে তো আমার বাণিজ্য সবই যাবো, কারণ হ্যাঁ তো হলেতে বাইরেও করবো, আমার এদিকে এটা। 71-এর মুক্তিযোদ্ধা ও ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিনী আর নেই। তার মৃত্যুতে সাংস্কৃতিক এবং অধিকার আন্দোলনের কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। ফেরদৌসী প্রিয়ভাষিনীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কথা বলার যে একটি জায়গা তৈরি করে দেয়। আমি সাধারণের মাঝে অসাধারণত্ব খুঁজে পাওয়া শিল্পী ফেরদৌসী প্রিয়ভাষিনী নিজের গড়া ভুবনের মাঝে হারিয়ে যেতে ভালোবাসলেও চারপাশে ঘটে যাওয়া ঘটনা থেকে নিজেকে কখনো দূরে সরিয়ে রাখেননি তিনি। শারীরিক নানা জটিলতার বাধা পেরিয়েও তিনি যে কোনো আন্দোলনে সামনে থেকেছেন। সরকারকে সহযোগিতা করতে হবে। গত বছরের নভেম্বরে পায়ের গোড়ালিতে চোট পান ফেরদৌসী প্রিয়ভাষিনী। হাসপাতালে ভর্তি করার পর হার্ট অ্যাটাক হলে তার দেহে স্থায়ীভাবে পেসমেকার বসাতে হয়। এরপর ডিসেম্বরের শেষে আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ভর্তি করা হয় ল্যাবিড হাসপাতালে। দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছিলেন ফেরদৌসী প্রিয়ভাষিনী।
বছরখানিক ধরেই নানা রকম জটিলতায় নানা সমস্যায় তিনি ভুগছিলেন। গত বছরখানিক ধরে 3বার আমাদের হাসপাতালে তিনি এসেছিলেন। 3বার থেকে কয়েকবার থেকে চলে গেছেন, পরে পিজিতেও গিয়েছিলেন। মঙ্গলবার সকালেও তিনি সুস্থ ছিলেন, কথা বলেছেন প্রিয় সন্তানদের সঙ্গে। তারপরে হঠাৎ রক্তচাপের ওঠানামা। বেলা 1:45টার দিকে না ফেরার দেশে পাড়ি জমান সবার প্রিয় মামনি। আসলে তো সে এখন আমার মা নাই, আপনাদের সকলের মা। আপনারা সবাই যেমন কষ্ট পাচ্ছেন ঠিক সেরকম কষ্ট আমরাও পাচ্ছি। আপনারা তার জন্য সবাই দোয়া করবেন। ওনার কোনো শেষ ইচ্ছে উনি এভাবে শেষ হয়ে যাবেন সেটাই তো ভাবিনি, তাই শেষ ইচ্ছে উনিও কিছু বলেনি। বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান স্বাধীনতা পুরস্কারে ভূষিত প্রিয়ভাষিনীর বয়স হয়েছিল 71 বছর। তার মৃত্যুতে শোকাহত তার সতীর্থরা। যে পরিত্যক্ত জিনিস, খুঁটিনাটি জিনিস, খুঁজে পাওয়া জিনিস, এই সমস্ত জিনিসগুলো তার উপযোগ্য ছিল শিল্পকর্মের। আমার কাছে ফেরদৌসী প্রিয়ভাষিনী একটা প্রতীক। উনি তার নিজের জীবন দিয়ে ঠিক বাংলাদেশ যেরকম নিজে গড়ে দাঁড়িয়েছে, প্রিয়ভাষিনী হচ্ছে সেভাবে। সারা দেশে তিনি ঘুরেছেন মুক্তিযুদ্ধে নির্যাতিত নারীদের বিচার এবং তাদের যে ক্ষতিপূরণ, এই দাবিটা আদায়ের জন্য, জনমত তৈরি করবার জন্য। প্রিয়ভাষিনীর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় তার মেয়ে ফুলেশ্বরীর পিঙ্ক সিটির বাসায়। সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য ফেরদৌসী প্রিয়ভাষিনীর মরদেহ বৃহস্পতিবার বেলা 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। ক্ষমতায় এসে বিএনপি জামাত জোট বাংলাদেশের পাট খাতকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছিল, আর আওয়ামী সরকার পাট শিল্পের পুনরুজ্জীবন ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে জাতীয় পাট দিবস 2018 এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব মন্তব্য করেছেন তিনি। এ সময় পাট দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী এবং পাট ও পাটজাত পণ্য উৎপাদনে সেরাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। পরে তিনি বলেন, সারা বিশ্বে পাট এবং পাটের তৈরি পণ্যের বিরাট চাহিদা তৈরি হয়েছে। বাংলাদেশের পাটের হারানো গৌরব ফিরিয়ে আনতে এটি একটি বড় সুযোগ। দেশের পাটকলগুলোর পুরনো যন্ত্রপাতি বদলিয়ে নতুন মেশিন আনার প্রতি গুরুত্ব দিলেন তিনি। পরে পাটের তৈরি পণ্য ব্যবহার করে একটি ফ্যাশন শো উপভোগ করেন প্রধানমন্ত্রী। এর আগে পাট মেলারও উদ্বোধন করেন তিনি। স্থিতিশীল অর্থনৈতিক উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ সারা বিশ্বের রোল মডেল বলে মন্তব্য করেছেন সফররত ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কোয়াং। তিনি বলেন, বাংলাদেশের উত্থান বিস্ময়কর। সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে ভিয়েতনাম বাংলাদেশ বিজনেস ফোরাম আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ভিয়েতনামের প্রেসিডেন্ট জানান, তরুণ জনশক্তি এবং সাশ্রয়ী শ্রম মূল্যের পাশাপাশি বাংলাদেশের বিনিয়োগ বান্ধব পরিবেশ ব্যবসায়ীদের আগ্রহ বাড়িয়েছে। বাংলাদেশের তথ্য প্রযুক্তি, টেলিকম, অবকাঠামো নির্মাণ সহ নানা খাতে ভিয়েতনামের বিনিয়োগের আগ্রহের কথাও জানান তিনি। সে সঙ্গে 2020 সালের মধ্যে ভিয়েতনাম বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য $2 বিলিয়ন উন্নীত হওয়ার প্রত্যাশার কথাও জানান ত্রান দাই কোয়াং। অধ্যাপক জাফর ইকবালের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, বিভিন্ন জঙ্গি গোষ্ঠী তৈরির পেছনে চলমান শিক্ষা ব্যবস্থায় দায়ী। একমুখী শিক্ষা হলে এই অবস্থার সৃষ্টি হতো না বলে মত দেন তারা। সাম্প্রদায়িক ধর্মান্ধ গোষ্ঠী প্রগতিবাদীদের টার্গেট করছে উল্লেখ করে বক্তারা বলেন, মুক্ত চিন্তায় আঘাত করাই এখন তাদের মূল লক্ষ্য। এমন পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর মতৈক্য জরুরি। জঙ্গি কর্মকাণ্ড প্রতিহত করতে সর্বস্তরের মানুষের প্রতিও আহ্বান জানান বক্তারা। এবারে বায়াজিদ স্টিল বিরতি, এরপর আরো থাকছে কুয়েতে বাংলাদেশি শ্রমিক নিয়োগে নিষেধাজ্ঞা নেই, পররাষ্ট্র প্রতিমন্ত্রী।